স্বাগত জানাচ্ছি টিভেন24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আর আজকে আমার সাথে পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার এবং আমার সাথে আরো রয়েছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। দুজন অতিথি আছেন আমার সঙ্গে, দুজনের পর্যালোচনা শুনবো। তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। প্রথমেই থাকছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের হতাশা প্রকাশ করে বলেন, আমি তার উপর হতাশ, তবে সম্পর্ক শেষ হয়নি। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে একাধিকবার শান্তি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও প্রতিবারই রাশিয়া যুদ্ধ বিরোধী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পুতিনের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্প স্বীকার করেছেন রাশিয়ার কাজ তার কথার সঙ্গে মিলছে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অতীত বক্তব্যে পুতিনের প্রতি বারবার আস্থা প্রকাশ পেয়েছিল, অথচ এখন তিনি নিজেদের পুরনো অবস্থানকে অস্বীকার করছেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প, না হলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থান ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ককে নতুন মোড় দিতে পারে। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক জরিপ বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন বাজেট আইন আমেরিকার সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত অজনপ্রিয়। জরিপ অনুযায়ী প্রতি 3 জনের মধ্যে মাত্র একজন এই বিলকে সমর্থন করছেন এবং 50% বেশি মানুষ বিলের বিরুদ্ধে। এটি এপ্রিলের তুলনায় 10% কম জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, বরং মূল্য বৃদ্ধি, স্বাস্থ্য খাতের কাটছাঁট এবং অভিবাসী বিতরণের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ট্রাম্প এখন তার কট্টর সমর্থকদের আরো সক্রিয় করতে সংস্কৃতি যুদ্ধ, অভিবাসন বিরোধী অভিযান এবং ট্রান্সজেন্ডার ইস্যুকে সামনে এনে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ডেমোক্রেটরা বলছেন, একমাত্র ট্রাম্প খারাপ বলার পরিবর্তে এখন সময় এসেছে ব্যর্থ নীতির বিরুদ্ধে বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা উত্থাপনের। এছাড়াও আজকে আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। দেশটিতে 2024 সালে জুলাইয়ে শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে এক নতুন রাজনৈতিক ইতিহাসের অধ্যায় শুরু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠন করেন। যদিও প্রথম দিকে জনগণ আশাবাদী ছিল, 1 বছর পর দেশের রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত নতুন দলটি জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে, যা ধর্মনিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এদিকে বিএনপি ও জামায়াত নিজেদের প্রভাব বিস্তারে দ্বন্দ্বে লিপ্ত। ইউনূস সরকার নির্বাচনে স্থগিত রেখে সাংবিধানিক এবং বিচার ব্যবস্থার সংস্কারকে অগ্রাধিকার দিলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের উপর সহিংসতা বেড়েছে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। পশ্চিমা দেশগুলো ইউনূসকে সমর্থন দিলেও ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য আমেরিকার ইউএসএইড সহায়তা স্থগিত করেছে। ফলে দেশটিতে একটি অজানা রাজনৈতিক অনিশ্চয়তার পথ তৈরি হয়েছে। বাংলাদেশের আসলে সামনের দিনগুলোতে কি কি ধরনের শঙ্কা আছে নিশ্চয়ই আমাদের অতিথিরা ব্যাখ্যা করবেন। আমি আলোচনা শুরু করতে চাই প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে দিয়ে শুরু করব। ট্রাম্প পুতিনের যে অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি, 50 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছে ট্রাম্প। এটি কি আসলেই বাস্তবসম্মত কূটনৈতিক এক ধরনের কথা কিংবা আচরণ, নাকি রাজনৈতিক স্ট্যান্ড? আপনার কাছে কি মনে হয়? আপনারা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকান, এই যে রাশিয়াকে স্যাংশন করার কথা বলা হচ্ছে, এই স্যাংশন কিন্তু আগেই করা হয়েছে। এই স্যাংশন করে কোনো লাভ হয়নি। আসলে যেটা করা উচিত ছিল, শান্তি চুক্তি তখন পুশ করা উচিত যখন ইউক্রেন খুব ভালো অবস্থানে ছিল। এখন রাশিয়া তাদের অনেক টেরিটরি দখল করে নিয়েছে, ইউক্রেনের অবস্থা তত ভালো না। এখন রাশিয়া শান্তি চুক্তিতে আসলে আগ্রহী না। সে যতদিন যাবে সে তত টেরিটরি দখল করবে। কাজে এটা আমেরিকার, আমি বলবো শুধু ট্রাম্প প্রশাসন না, এটা বাইডেন প্রশাসনেরও এর দায়িত্ব নিতে হবে। এটা একটা কূটনৈতিক একটা ব্যর্থতা। তাদের উচিত ছিল একটা শান্তি চুক্তি, তখনই আপনার শান্তি চুক্তির কে
আপনার ত্বরান্বিত করার চেষ্টা করা, যখন ইউক্রেন যুদ্ধে অনেকটা ভালো অবস্থানে ছিল। এখন 50 দিন বেঁধে দিচ্ছে, কিন্তু আপনি যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন নীতি দেখেন, যেমন আমরা ট্যারিফটা দেখছি বারবার খালি পরিবর্তন হয়। কাজে 50 দিন যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না। আর যত সময় যাবে রাশিয়ার অবস্থান তত দৃঢ় হবে। রাশিয়ার শান্তি চুক্তি করার কারণ বা তাদের কিন্তু মোটিভেশন ঠিক তেমন নাই। কাজে এই সমস্ত অবস্থায় আমার কাছে মনে হয় যে এই যুদ্ধের পরিণতিটা খুবই খারাপ। আমি কিন্তু আশা করেছিলাম যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে এই যুদ্ধটা হয়তো উনি সামাল দিতে পারবেন, কিন্তু উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এবং এটা আপনার ওভারঅল মার্কিন যে কূটনৈতিক নীতি সেটার ভীষণ ব্যর্থতা বলে আমি মনে করি। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, আমরা মানে আমেরিকার, বিশেষ করে আমেরিকার, যদি আমরা ট্রাম্পের কথা বলি, ট্রাম্পের রাশিয়া নীতি কিন্তু আসলে মানে যে ধারাবাহিকতা সেটি আসলে বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি কি ট্রাম্পের এক ধরনের কূটনৈতিক দুর্বলতা বলবেন, নাকি খামখেয়ালিপনা বলবেন? আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন এটিকে? আমার মনে হয় আপনি দুটোই বলতে পারেন। আমি কিন্তু ডক্টর মেহনাজ মোমেনের যে অ্যানালিসিস, তার সঙ্গে আমি প্রায় অলমোস্ট একমত। উনি খুব ভালোভাবে বলেছেন যে ব্যাপারটা কি ওখানে ইউক্রেনের ব্যাপারটা। কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি মাসে কি ঘটেছে। ফেব্রুয়ারি মাসে তো আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কিকে দস্তুর মতো অপমান করে বের করে দিলেন। এখন আবার উনি এই কথা বলছেন, মাঝখানে কিন্তু অস্ত্র সাপ্লাইও বন্ধ করে দিয়েছিলেন। কাজেই আপনি একজনকে যুদ্ধে নামালেন, যুদ্ধে নামিয়ে তাকে পেছন থেকে সমস্ত অস্ত্র সরিয়ে নিলেন, হ্যাঁ, তাকে হাত বেঁধে দিলেন। এটা তো যে কোনো একটা ভালো ধরনের মানে এমনকি আমি মনে করি শর্ট টার্ম এবং লং টার্ম ডিপ্লোমেসিতে এটা একটা ভালো কাজ হয়নি। এবং এই যে আমরা দেখেছি বাইডেনেরও দোদুল্যমানতা, আর তারপরে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা, এই সব মিলে আমার যেন মনে হয় যে খুবই দুর্ভাগ্য ইউরোপের একটা স্বাধীন সার্বভৌম দেশ তার অখণ্ডতা আদৌ বজায় থাকে কিনা ভবিষ্যতে, সেটা কিন্তু আমাদের মনে দারুণ সন্দেহের উদ্রেক হয়েছে। এবং এটা কিন্তু একটা খারাপ এক্সাম্পল হিসেবে দাঁড়াবে। এর অর্থ হবে যে কোনো একটা শক্তিশালী দেশ তার পার্শ্ববর্তী যে দুর্বল দেশ তাকে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে, এবং তাতে মানে পৃথিবীর কারো কোনো কথা থাকবে না, কোনো ডেটারেন্ট থাকবে না। কাজে এটা ভবিষ্যতে যে আমাদের যে আগামী পৃথিবী আসছে সেটার জন্য একটা দারুণ অশনি সংকেত। তার আরো একটা কারণ আপনি দেখুন যে ক্লাইমেটিক কন্ডিশনের খারাপের জন্য যে ক্লাইমেট যে একদম জটিল পরিস্থিতি ধারণ করেছে চারিদিকে, এবং গ্লোবাল ওয়ার্মিং, এর কারণে হবে কি জনসংখ্যার রিঅর্গানাইজেশন হবে। কারণ কোনো জায়গায় যদি ডুবে যায় কিংবা সেখানে জীবনযাপন যদি অসম্ভব হয়ে যায়, সেখানে তো লোক বসে থাকবে, তারা তো অন্যত্র মাইগ্রেট করার চেষ্টা করবে। কাজে এটা একটা ডিস্টেবিলাইজ করে দেবে সমস্ত পৃথিবীর যে মানে যে পপুলেশন ডিস্ট্রিবিউশন, একটা বিশাল প্রবলেম এনে দেবে। তার মাঝখানে যদি থাকে এটা একটা এক্সাম্পল যে কেউ কাউকে দখল করে নিতে পারে, হ্যাঁ, তাহলে তো এই দুটো মিলে পৃথিবীর পরিস্থিতি ভবিষ্যতে যে কি দাঁড়ায় এটা ভেবেও আমি শঙ্কিত হয়ে উঠি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। ট্রাম্পের বাজেট বিল নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সম্প্রতি একটি জরিপ আমরা দেখতে পাচ্ছি, এটি বেশ অজনপ্রিয় হয়ে উঠছে। আমি একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যাব। এই যে বাজেট বিল অজনপ্রিয় হচ্ছে, যদিও এটিকে রিপাবলিকানরা বিজয় হিসেবে দেখছেন, কিন্তু ডেমোক্রেটদের বিষয়ে আসি। ডেমোক্রেটরা আসলে এই অজনপ্রিয়তাকে কতটুকু কাজে লাগাতে পারবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি খালি একটা জিনিস উল্লেখ করতে চাই। এই বিলটার মধ্যে কিন্তু যে খুব উল্লেখযোগ্য যে জিনিসগুলো আছে, যেমন মেডিকেয়ার থেকে আপনার অনেকখানি ফান্ডিং চলে যাবে, এগুলো বেশিরভাগ জিনিস কিন্তু কার্যকর হবে মিড টার্মের পরে। কাজে এখন বিলটা যতটা আপনার মানে জনপ্রিয় না, তার থেকে অনেক বেশি 2 বছর পরে যখন এটার আসল ইম্প্যাক্টটা মানুষ বুঝবে, তখন এটার মানে জনপ্রিয়তা একবারে শূন্যের কোঠায় যাবে। এবার আপনার প্রশ্নে আসি। ডেমোক্রেটিক পার্টি তাদের ভূমিকা হওয়া উচিত যে যখনই যে সিটিং পার্টি থাকে রিপাবলিকান পার্টি, তাদের দুর্বলতাগুলোকে ব্যবহার করা। কিন্তু আমি বলবো ডেমোক্রেটিক
পার্টি সম্পূর্ণ ব্যর্থ। তারা এই মুহূর্তে তারা যেমন জোহরান মামদানিকে আপনার পরাস্ত করার জন্য তারা চেষ্টা করছে। তাদের আসলে তাদের যে জিনিসগুলো করা উচিত, যে কারণে আপনার রিপাবলিকান পলিসিগুলোর জনপ্রিয়তা কমে যাচ্ছে, ইভেন ট্রাম্পের সবচেয়ে জনপ্রিয় পলিসি ছিল আপনার ইমিগ্রেশন পলিসি, সেটাতেও কিন্তু এখন বিপুল পরিমাণে মানুষ তাদের মত পাল্টেছে। তাদের আইসের ভূমিকা দেখে তখন তারা বলছে যে না, আমরা অভিবাসনের বিরুদ্ধে না। তো এরকম অনেক কিছু পোল আসছে, মানুষের মত পরিবর্তন হয়েছে, ইসরায়েল যুদ্ধে মত পরিবর্তন হয়েছে। এই জায়গাগুলোকে ব্যবহার করে ডেমোক্রেটদের উচিত তাদের বলা যে ঠিক আছে, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা এর বিপরীতে এই পলিসি আমরা করবো। তারা কিন্তু একটা জিনিসও করতে পারেনি, তারা বড় জোর সমালোচনা করে। বিগ বিউটিফুল এর বিলের নাম পাল্টে দিয়েছে, নাম পাল্টে তো এটা তো একটা স্টান্ট, এটাতে তো কোনো লাভ নাই। অল্টারনেটটা কি হবে সেটা বলতে হবে, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত করেনি এবং তারা অনেক কালক্ষেপণ করছে। এবং তার আমার কাছে মনে হয় যে মানে কি বলবো, মানে আমি ডেমোক্রেটিক পার্টি যদি আমি ভূমিকা আমি যদি অ্যানালিসিস করি, আমি বলবো যে এই 6 মাসে তাদের আমি কোনো ভালো ভূমিকাই আমি দেখতে পারি। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন একটু যুক্ত করবেন কিনা, ডেমোক্রেটদের আসলে গত 6 মাসের কথা যদি বলি, তাদের রাজনৈতিক বার্তাগুলো কি আসলে আপনার কাছে স্পষ্ট মনে হয়েছে কিনা, কিংবা যথেষ্ট পরিমাণে যে ইতিবাচক একটা রাজনৈতিক এজেন্ডা যে সামনে ধরার কথা সাধারণ মানুষের সামনে, সেটি আসলে তারা কতটুকু ধরতে পেরেছে বলে আপনি মনে করছেন? তারা একদমই পারেনি, কারণ তাদের অনেক নীতিতে তাদের নীতি অতটা ডিফারেন্ট না। এই যে নেতানিয়াহু এতে এসছেন, ডিসিতে এসছেন, হ্যাঁ, এখানে কোরি বুকার যিনি একদম প্রথম সারির ডেমোক্র্যাট, অনেকেই তার নাম জানে, উনি তখন নেতানিয়াহুর সাথে দেখা করতে গেছেন, কিন্তু উনি ফটো আপে যোগদান করতে চাননি। তো তার মানে কি, মানে উনি সমস্ত পলিসিগুলোর পক্ষে আছে, কিন্তু এইটুকু বোধ আছে যে এই পলিসিটা এখন পপুলার না। এখন এইগুলো ওরা যেটা করছে সেটা বেশিরভাগই পিআর স্টান্ট। ওদেরকে সরে এসে ওদেরকে বলতে হবে আচ্ছা, আমরা যখন ক্ষমতায় যাব এভাবে করে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আমরা সমাধান করব, আমাদের এই অবস্থান থাকবে ইসরায়েল প্যালেস্টাইনের, আমরা এই বাজেট বিল আমরা উত্থাপন করব যেখানে আমরা মেডিকেয়ারকে আমরা আরো শক্তিশালী করব, আমাদের অভিবাসন নীতি আমাদের কি হবে। কিন্তু এগুলো কোনো কিছুই আমি দেখছি না। এবং আমি তো বলবো যে রাজনৈতিকভাবে তাদের ভূমিকা মানে আমার কাছে আর কি খুবই কি বলবো, মানে খুবই শোচনীয় এবং খুবই দুঃখজনক বলে মনে হচ্ছে। কারণ মানুষের, তারা যে রিপাবলিকানদেরকে ভোট দিবে না, তারা কিসের জন্য অন্য পার্টিকে ভোট দিবে, সেই জিনিসটা ওদেরকেই মানে এটা অর্জন করতে হবে, সেইটা তারা একদমই অর্জন করতে পারে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার। হ্যাঁ, আমি ডক্টর মেহনাজ মোমেনের যে অ্যানালিসিসে আমি সহমত পালন মানে জানাচ্ছি। আমি শুধু অ্যাড করব যে ডেমোক্রেটিক পার্টির আমরা যেটা দেখছি যে তাদের কোনো কোহেরেন্ট পলিসি নেই। আমরা জানি যে রিপাবলিকান পার্টির কিন্তু পলিসিস গুলো কোহেরেন্ট, তার মধ্যে কিছুটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট ফ্লাঙ্কের ভিতরে, কিন্তু মোটামুটি কতগুলো ব্যাপারে তারা কিন্তু সবাই মোটামুটি একটা একই ধরনের পলিসি তারা পার্সু করার চেষ্টা করে, প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু ডেমোক্রেটিক পার্টির কিন্তু সেটা নেই না। এর কারণটা কি, এটা আমাদের দেখতে হবে। কারণ হলো যে ডেমোক্রেটিক পার্টি ইজ এ কোয়ালিশন অফ ডিফারেন্ট ডিসজয়েন্টেড ইউনিটস। আপনি লক্ষ্য করে দেখুন যে ডেমোক্রেটিক পার্টির বিশাল সমর্থন আসে মাইনরিটি গ্রুপ, নিউ ইমিগ্রান্ট, হ্যাঁ, যেমন ধরেন হিসপ্যানিক, তারপরে আফ্রো আমেরিকান। আপনি যদি দেখেন যে আফ্রো আমেরিকান এবং হিসপ্যানিক, যদিও তারা সবাই মানে মেজরিটি, বিশাল মেজরিটি যারা ডেমোক্রেটিক পার্টি করে, কিন্তু তাদের ভেতরেও কিন্তু দারুণ একটা কলহ রয়েছে এবং এটা ওপেন কনফ্লিক্ট। ইনফ্যাক্ট সামটাইমস এটা একদম একজন আর একজনকে মানে ঘৃণার পর্যায়ে চলে যায়। আমি নিজে লক্ষ্য করেছি, আমার কিছু রিয়েল এস্টেট আছে, শপিং সেন্টার্স, সেখানে দেখেছি যে একজন আর একজনের সম্পর্কে যে কমেন্টস করে সে ভাষাটা খুবই খারাপ, মানে দ্যাটস নট ভেরি গুড। এটা এদের ভেতরে ঢুকে গেছে এমনি একটা পরিস্থিতি। এবং এখানকার মানে যারা মেইন স্ট্রিম, আমি যাদেরকে বলবো যে অরিজিনাল হোয়াইট জনসংখ্যা, তাদেরও যে গ্রুপটা আছে তাদের মধ্যেও কিন্তু আবার এই বিভক্তি, এবং সেটা কিন্তু মেহনাজ মনে খুব সুন্দর করে অন্য কনটেক্সটে বলেছেন। যেমন ধরেন মানে এখানকার যারা মেইন স্ট্রিম ডেমোক্র্যাট হোয়াইটদের ভেতরে প্রো ইসরায়েল, আবার
নিরপেক্ষ ইসরায়েল, আবার মানে একটা প্যালেস্টাইনের একটা সুন্দর সলিউশন চায়, এটা আর একটা গ্রুপ। এর বিভিন্ন মানে প্ল্যাটফর্ম রয়েছে। এই কারণে আমার যেন মনে হচ্ছে যে রিপাবলিকানদের যে দুর্বলতা এই যে বাজেটের ব্যাপারে, এটাকে ডেমোক্রেটিক পার্টি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ এদের পলিসিস গুলো খুবই বিচ্ছিন্ন টাইপের, কোনো ইউনিফাইড কোনো প্ল্যাটফর্ম আমাদের চোখে প্রতীয়মান হচ্ছে না। এই কারণে আমি মনে করি যে আগামী যে মিড টার্ম নির্বাচনে আমাদের যে ক্যালকুলেশনস গুলো, সেগুলো হয়তো সত্য নাও হতে পারে। হয়তো ইমিগ্রেশন পলিসিতে কোনো নতুন কোনো এলিমেন্ট এনে ডোনাল্ড ট্রাম্প আবার সবাইকে মানে রিপাবলিকান এবং কিছু ইন্ডিপেন্ডেন্টকে ইউনিফাই করে সে হয়তো রেজাল্টটাকে কিছুটা চেঞ্জ করে সক্ষম হতে পারে। এর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, এটাই আমার মনে হচ্ছে। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমি একটু নিউ ইয়র্কের বিষয়ে আসবো। ডেমোক্রেটদের রাজনীতি নিয়ে যেহেতু কথা হচ্ছে, ডেমোক্রেটদের ভেতরে যথেষ্ট পরিমাণে অভ্যন্তরীণ এক ধরনের কি বলবো সাংঘর্ষিক অনেক রকম নীতি রয়েছে, সাংঘর্ষিক অনেক রকম মতবাদ রয়েছে। সম্প্রতি জোহরান মামদানির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমো দাঁড়াবেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে কুমোকে এক ধরনের সহযোগিতাই করবেন সামনে মেয়র প্রার্থী নির্বাচনে। আপনার কাছে কি মনে হয় যে ডেমোক্রেটের পক্ষ থেকে আসলে জোহরান মামদানিকে যতটুকু সহযোগিতা করা উচিত সেটি আসলে তারা করবেন? কারণ জোহরান মামদানির সাথেও কিন্তু যথেষ্ট পরিমাণে আদর্শিক মতপার্থক্য কিন্তু রয়েছে। আমি ডক্টর মুস্তফা সারওয়ারের কথার খেই ধরে বলতে চাচ্ছি, উনি যেইটা কথা বলছেন যে অনেক মতভেদ আছে ডেমোক্রেটিক পার্টিতে, আমি একমত। কিন্তু এই মতভেদগুলো বেশিরভাগ হচ্ছে পলিটিশিয়ানদের মধ্যে, ভোটারদের মধ্যে কিন্তু অত না। আপনি যদি জোহরান মামদানির ভোটার ব্লক দেখেন, সেখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের গ্রুপ এসছে। অ্যাকচুয়ালি দ্য সেকেন্ড লার্জেস্ট ভোটিং ব্লক ফর হিম ছিল জুইশ পিপল। হ্যাঁ, কাজে উনি যে জিনিসটা করেছেন, উনি যে আদর্শিকের যে কথাটাও ডক্টর মুস্তফা সারওয়ার বলছিলেন, উনি কিন্তু একমাত্র আপনার ইকোনমিক জাস্টিস এই জায়গাটাকে সেন্টার করে উনার সমস্ত আপনার ক্যাম্পেইন দাঁড় করিয়েছেন, পলিসি দাঁড় করিয়েছেন, এবং সেটা কিন্তু সাংঘাতিক জনপ্রিয়। মানে উনি তো সর্বাধিক পরিমাণে আপনার প্রাইমারিতে ভোট পেয়ে প্রাইমারিতে নমিনেটেড হলেন। হ্যাঁ, কিন্তু এখন ডেমোক্রেটরা যে এনার্জি খরচ করবে জোহরানকে কিভাবে দমানো যায়, এই এনার্জিটাই যদি ওরা খরচ করতো কিভাবে রিপাবলিকানদের বিরোধিতা করা যায়, তাহলে কিন্তু এটা অনেক বেশি আপনার সাফল্য আসতো। কিন্তু তারা সেটা করতে পারবে না। তার কারণ হচ্ছে তারাও ওই যে ডোনাররা রিপাবলিকানদেরকে কিনে রেখেছে, আমি খুব কি বলবো সচেতন ভাবে এই শব্দটি ব্যবহার করছি, একই ডোনাররা ডেমোক্রেটদেরও কিনে রেখেছে। কাজে এই অর্থে আপনি যদি দেখেন প্রত্যেকবার ডেমোক্রেটিক পার্টিতে যখন আমরা কোনো প্রগ্রেসিভ আমরা কোনো লিডারকে দেখি, সেটাকে কিন্তু রিপাবলিকানরা দমন করে না, সেটাকে ডেমোক্রেটরাই দমন করে। হ্যাঁ, অ্যান্ড্রু কুমোকে আমি শিওর যে রিপাবলিকান পার্টির অনেক সহায়তা পাবে। কিন্তু আপনি যদি অ্যান্ড্রু কুমোর, আমি দেখছিলাম যে নির্বাচনে মানে যোগদান করবেন সেটা আর উনি ঘোষণা দিচ্ছিলেন, এত যে দুর্বল, মানে জোহরান মামদানির সাথে কোনো তুলনাই হয় না। কিন্তু মানে বিপুল পরিমাণে অর্থ নিশ্চয়ই ব্যয় করা হবে, এবং অলরেডি এই ইলেকশনে আপনার প্রাইমারিতেও উনি প্রায় মনে হয় জোহরান মামদানির 30 গুণ অর্থ উনি এই প্রাইমারিতে উনি ব্যবহার করেছেন, এবং হয়তো আরো অনেক গুণ করবেন। কিন্তু আমার ধারণা যে জোহরান মামদানিকে ডেমোক্রেটিক পার্টি সেরকম ভাবে সহায়তা করবে না। এখনো কিন্তু অনেকে তাকে শুধু শুভেচ্ছা জানিয়েছে, তাকে আপনার ওইভাবে করে আপনার জোরালো সমর্থন দেয়। তো ডেমোক্রেটিক পার্টি তাদের একটা, রিপাবলিকান পার্টির কিন্তু একটা কোর, একটা আইডিওলজিক্যাল কোর আছে। সেই আইডিওলজির সাথে আমি একদমই একমত না, কিন্তু আইডিওলজিক্যাল কোর আছে, যত খারাপই হোক না কেন। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট যেভাবেই তারা বলে, কিন্তু ডেমোক্রেটিক পার্টি কিন্তু সেই আইডিওলজিক্যাল কোরটা দাঁড় করাতে পারে না, কারণ তারা ওই ইকোনমিক জাস্টিসটাকে তারা আইডিওলজিক্যাল কোর হিসেবে আপনার মানে উপরের দিকে যে লিডারশিপ, তারা এটা গ্রহণ করতে চায় না, কারণ এটা তাদের ডোনারদের সাথে সংঘাত তৈরি করে। এই অবস্থা যতদিন থাকবে ডেমোক্রেটিক পার্টির আমি কোনো সাফল্য দেখি।
জি, আমরা কিন্তু এর আগে দেখলাম যে আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, এর আগে মেয়র এরিক অ্যাডামসের কথা যদি বলি, তিনি ডেমোক্রেট মেয়র কিন্তু তিনি রিপাবলিকান পন্থী হয়ে গেলেন। এখন অ্যান্ড্রু কুমো হয়তোবা সেই পথে হাঁটবেন কিংবা সেই পথে যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি আমরা দেখছি। মানে ডেমোক্রেটদের বড় বড় যে নেতা, এর আগেও আরো বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তারা রিপাবলিকান পন্থী কিংবা রিপাবলিকানের হয়ে কথা বলছেন। এটা কি আসলে রিপাবলিকানদের রাজনৈতিক দক্ষতা নাকি ডেমোক্রেটদের ব্যর্থতা? আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, ডক্টর মেহনাজ মোমেন? আমি ডেমোক্রেটিক ব্যর্থতা, দলের ব্যর্থতা হিসেবে বেশি ব্যাখ্যা করব, কারণ যেটা বললাম আমাদের আইডিওলজিক্যাল কোড নাই। হ্যাঁ, যেমন জোহরান মামদানিকে যেভাবে করে অ্যান্টিসেমিটিক বলে আপনার চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, সেটা তো শুধু রিপাবলিকান পার্টি করছে না, সেটা তো ডেমোক্রেটিক পার্টিও করছে, তাই না? কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক পার্টির ভোটারদের দেখেন, ভোটারদের সাথে কিন্তু আপনার জোহরান মামদানি যে কথা বলছে সেটার কিন্তু তেমন সংঘাত নাই। ইভেন নিউ ইয়র্কের মতো জায়গা যেখানে অনেক বড় আপনার তেল আভিভের বাইরে সবচেয়ে বড় জুইশ পপুলেশন থাকে নিউ ইয়র্কে, সেই জুইশ পপুলেশনরাও জোহরান মামদানিকে ভোট দিয়েছে। তারাও কিন্তু এটাতে মানে এটা তাদেরকেও কনসার্ন করছে না, কিন্তু এটা কনসার্ন করছে ডেমোক্রেটিক পার্টির পলিটিশিয়ানদের। কাজে আমি একদম এটাতে রিপাবলিকান পার্টির মানে দক্ষতা থাকতে পারে, তাদের পিআর অনেক অনেক ভালো, কিন্তু আমি এখানে বলবো এই ক্ষেত্রে এটা ডেমোক্রেটিক পার্টির সম্পূর্ণরূপে আপনার মানে তাদের আপনার ব্যর্থতা, এবং তাদের যে তারা কাকে সার্ভ করে, তারা ভোটারদেরকে সার্ভ করে না, তারা ডোনারদেরকে সার্ভ করে। রিপাবলিকান পার্টির অ্যাটলিস্ট এই সৎ সাহস আছে, এসে তারা একদম বলতে পারে যে হ্যাঁ আমরা ইসরায়েলের পক্ষে সবকিছু করব, সেটা ডেমোক্রেটরা বলতে পারে না, কিন্তু একই কাজ করতে চায়। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে আপনি আসলে নিশ্চয়ই যুক্ত করবেন যে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন যেটি বলছিলেন যে ডেমোক্রেটদের বেশ কিছু এজেন্ডা রয়েছে যেটা আসলে তারা মানে কারাপ্টেড এজেন্ডা রয়েছে, যেটা মানে অভিযোগ রয়েছে তারা জোহরান মামদানিকে দিয়ে সেটি আসলে সার্ভ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হয়তো বা সামনের দিনগুলোতে যে পরিমাণ সাপোর্ট জোহরান মামদানিকে করা দরকার সেটি হয়তো ডেমোক্রেটরা করবেন না। বেশ একটা অস্থিরতা তো তৈরি হবে না রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মতো একটা জায়গায় মেয়র পদে বেশ বড় রকম একটা অস্থিরতার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। না, আমার যেন মনে হচ্ছে যে বর্তমানে যে আমি ভোটের যে দেখছি তাতে জোহরান মামদানি এবং এর যে কোমর যে পার্থক্যটা ডেমোক্রেটিক প্রাইমারিতে, সেটা আমরা যদি দেখি যে 30% রিপাবলিকান ভোট যদি অ্যাড হয়ে যায় কোমর দিকে বাই দি এন্ডোর্সমেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প, তাহলে কিন্তু কোমর জয়লাভ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এবং যেটা ডক্টর মেহনাজ মোমেন খুব সুন্দর করে বলেছেন যে অর্থনৈতিক যে ক্যালকুলেশনসটা ওখানে যারা ডোনার আছেন এবং ডেমোক্রেটিক পার্টির বড় বড় ডোনাররা কিন্তু সব একে জোহরান মামদানিকে সমর্থন করছে না। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমার যেন মনে হচ্ছে যেন আলটিমেটলি নির্বাচনের রেজাল্ট জোহরান মামদানির পক্ষে নাও আসতে পারে, এবং সেই সম্ভাবনা কিন্তু প্রতিদিন আরো মানে প্রকট হয়ে যাচ্ছে। কাজে আমি মনে করছি যে নিউ ইয়র্ক উইল বি স্টেটাস কো, মানে জোহরান মামদানি যে রিফর্মস গুলো করার প্ল্যান করেছিল, ওপেনলি সে পলিসিস গুলো বলেছে, সেটা মানে নিউ ইয়র্কের যে চলমান প্রবহমান যে সমস্ত পলিসি তা থেকে ভিন্নতর, এবং সেটা আমার যেন মনে হচ্ছে যদি কোমো উইন করে যায়, জোহরান মামদানি যদি উইন না করতে পারে, তাহলে কিন্তু নিউ ইয়র্কের যেমন আছে যেমন ছিল তেমনিই থাকবে। কাজে এদিক থেকে আমি বলবো যে পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট হবে না, এবং ওর যে স্টেটাস কো, যে গভর্নমেন্ট সিটি গভর্নমেন্টের পরিচালনায় যে পদ্ধতি নিয়ম কানুন যে বিভিন্ন স্ট্রাকচার, এগুলো একই থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমার মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথি থাকবেন, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম, এবং এর পরবর্তীতে আমাদের আলোচনার যে বিষয়টি, আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। দেশটিতে 1 বছর হয়ে গেছে, জুলাই বিপ্লবের পর প্রায় 1 বছর হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। অনেক রকমের এজেন্ডা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছিল, কিন্তু সেই জায়গায় আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে নানান রকমের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে
সরকারের কিংবা হচ্ছে যে ছাত্র দলের ঘনিষ্ঠতা নিয়ে নানান রকম অভিযোগ রয়েছে, মব রাজনীতির নানাবিধ অভিযোগ রয়েছে। আসলে এক বছরের বাংলাদেশে যে প্রত্যাশা নিয়ে এক বছর আগে শুরু হয়েছিল, সেটি আসলে বাংলাদেশ কতটা প্রত্যাশা পূরণের পথে, অথবা কতটা আসলে প্রত্যাশা পূরণ তো হয়নি, বরং অনেক বেশি হতাশ হতে হয়েছে বাংলাদেশের মানুষকে, সেই পথেই বা কতটুকু, এই বিষয়গুলোই আসলে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় উঠে আসছে। আমরা এই বিষয় নিয়ে দুজন অতিথির বক্তব্য শুনবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক সঙ্গেই থাকুন, আমার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, দুজন অতিথি আমার সঙ্গে আছেন। আমাদের এবারের আলোচনার বিষয় আন্তর্জাতিক প্রসঙ্গ। আমরা বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করব। প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, আপনার কাছেই শুরুতে আসব। 2024 সালের জুলাইয়ে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি রাজনৈতিক ইতিহাসের সূত্রপাত হয়, নতুন একটি অধ্যায় শুরু হয়। বিভিন্ন রকম গণমাধ্যমে আসলে বাংলাদেশের এক বছর কেমন ছিল কিংবা এক বছরের পথ চলা নিয়ে নানান রকম পর্যালোচনামূলক হচ্ছে প্রতিবেদন হয়েছে। সেখানকার একটি প্রতিবেদনে আসলে বলা হচ্ছে যে সাধারণ মানুষের যে আশাবাদ ছিল শুরুর দিকে, কিন্তু এক বছরের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে চূড়ান্তভাবে অবনতি হয়েছে। ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত যে নতুন দলটি, সেটি আসলে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে, যেটি আসলে আরো একটু অস্থিরতার জন্ম দিয়েছে। অনেক প্রশ্ন আসলে আছে, সেগুলো পরে শুনবো। আগে আপনার কাছ থেকেই শুনি, এক বছরের বাংলাদেশকে কিভাবে পর্যালোচনা করবেন? আপনি যেটাকে বললেন, এটা আসলে কুগলম্যান করে এক ভদ্রলোক আছেন এখানে যুক্তরাষ্ট্রে, ওনার মানে এপি অ্যাসোসিয়েট প্রেসের যে ওনার ইন্টারভিউতে উনি এগুলো উল্লেখ করেছেন। এগুলোর আরো অনেক কম্পোনেন্ট যোগ করা যায়, কিছু বিয়োগ করে দেওয়া যায়। তবে আমরা যেটা দেখলাম যে এক বছর শেষ হয়ে গেছে প্রায়, কারণ আন্দোলনটা কিন্তু 14 তারিখ থেকে কিন্তু দারুণ উত্তুঙ্গে উঠে গিয়েছিল। আমি ঢাকা ত্যাগ করেছি 12 তারিখে, 13 তারিখে আমি ফিরে আসছি, না 13 তারিখে আই লেফট ঢাকা গেল বছর। এবং এখানে যখন এসে পৌঁছে গেলাম তখন দেখলাম যে অবস্থা একদম পুরো, আমি যখন ছিলাম তখনও কিন্তু আন্দোলনটা চলছিল স্পোরেডিক, বিচ্ছিন্নভাবে এখানে সেখানে প্রসেশন হচ্ছিল। ইনফ্যাক্ট আমি দুটো প্রসেশন আমি নিজে দেখেছি এবং ওদের সঙ্গে কিছুক্ষণ হেঁটেও ছিলাম। আচ্ছা যাই, দি থিং ইজ দ্যাট যে এক বছর শেষ হয়ে গেল প্রায়, তারপরে আমরা কি দেখতে পেলাম? মানে আমি কেন প্রায় বললাম, যেহেতু 5ই অগস্টে হাসিনা গভর্নমেন্টকে পদত্যাগ করে পালাতে হয়েছে, কিন্তু এই জুলাইয়ে এই এক বছর প্রায় হয়ে গেল, কি দেখতে পেলাম? আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ খারাপ, দ্রব্যমূল্য মাঝে কিছু কিছু আমরা যেটা করি প্রডিউস, যেমন ধরেন আমি বলবো পেঁয়াজ, হ্যাঁ, এরকম একটা দুটো জিনিসের দাম কিন্তু কিছুটা স্টেবল হয়েছিল, কিন্তু আবার বর্তমানে দ্রব্যমূল্য বিশেষ করে চালের দাম প্রায় আমার মনে হয় 40%, 35 to 40% বেড়ে গেছে। এবং এটাই কিন্তু বাংলাদেশের মেইন স্টেপল, এবং সেটার দাম যদি এত বেড়ে যায় তার সাধারণ লোকের অবস্থা ভোগান্তি আপনি বুঝতে পারেন। এবং অন্যান্য অনেক, সবচেয়ে অবাক কাণ্ড যে ডলারের মূল্য নেমে গেছে এই গত কয়েক সপ্তাহ ধরে, কিন্তু তার যে প্রতিফলন হবে বাংলাদেশে, কারণ অনেক জিনিস যে কেনা বেচা হয় সেটা কিন্তু পেড অন ডলার, কাজে ডলারের মূল্য যেহেতু টাকার চেয়ে কমেছে, তাহলে তো দ্রব্যমূল্য কমার কথা, কিন্তু উল্টো হয়েছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এই গেল দ্রব্যমূল্য। ইনভেস্টমেন্ট জিরো, আনএমপ্লয়মেন্ট দারুণ বেড়েছে। আপনার মানে পুরো দেশে একটা হযবরল, এর মধ্যে এসেছে মবক্রেসি। আমি যখন মবক্রেসি বলছি, মব আর মবক্রেসির মধ্যে আমি পার্থক্য করছি। মবক্রেসি হলো যেটা যেখানে গভর্নমেন্ট মবকে ব্যবহার করে তার পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য, এবং আমরা গত 12 মাসে দেখেছি যে ইউনূস গভর্নমেন্টের অনেক পলিসি যেটা সে ইমপ্লিমেন্ট করেছে, সেটা করেছে মবের যে অ্যাকশন তার উপরে ভিত্তি করে। এই জন্য আমি এটাকে বলছি মবক্রেটিক গভর্নমেন্ট। হ্যাঁ, এরকম কিন্তু কোনোদিন আমরা বাংলাদেশে আগে দেখিনি। মব আগেও ছিল, হ্যাঁ, কিন্তু এখন এটাকে যেন মনে হচ্ছে যে একটা নর্ম হয়ে গেছে। ইট বিকেম এ নর্ম অফ দ্য সোসাইটি, একটা অ্যাডেড কম্পোনেন্ট অফ বাংলাদেশ। এবং
এটা খুবই খারাপ। যেমন আপনি ধরুন যে নিষ্ঠুরতা দারুণ বেড়ে গেছে, যে আমরা বেশ কতগুলো হত্যাকাণ্ডে দেখেছি যে নিষ্ঠুরতাটা এমন একটা পর্যায়ে গেছে, মনে হচ্ছে যেন মানুষের মানে দয়া মায়া কিংবা যে একটা মানে হৃদয়ে বৃত্তি থাকে, সেটার যেন মানে একদম মানে হয়ে গেছে। তার অর্থ এই যে বিশাল একটা অভ্যুত্থান হলো একটা স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টের পতনের জন্য, তার রেজাল্ট দেখলাম যে পজিটিভ তো হলোই না, বরং এটা আরো নেগেটিভ হয়ে গেল। এমনি একটা পরিস্থিতি। এবং আমি দেখলাম যে বাংলাদেশের যে বর্তমানের অবস্থা, তরুণ জেনারেশনের দিকে তাকিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তার কারণ চিন্তা করে দেখুন যে একটা হীরক রাজার দেশের মতন অবস্থা। কেমন হলো যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি কার দায়িত্ব? এটা তো গভর্নমেন্টের দায়িত্ব। নিউ ইয়র্কে যদি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় তাহলে সেজন্য দায়ী কে? নিউ ইয়র্কের পুলিশ ফোর্স, দ্য মেয়র, দ্য গভর্নমেন্ট। এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতে আছে। কিন্তু বাংলাদেশে দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি হজবরল, খুব নিম্ন তলানিতে থেকে গেছে। কিন্তু ছাত্ররা, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্রদের যে ডেমনস্ট্রেশন, সেখানে সরকারের কোনো সমালোচনা নাই। যার দায়িত্ব যে নাকি ট্যাক্স পেয়ারদের টাকায় এই বিভিন্ন পুলিশ ফোর্স এবং এটা তার দায়িত্ব। একটা সরকারের প্রধান দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করা। এই দুটো মেইন। সেই গভর্নমেন্টকে গভর্নমেন্টের ব্যর্থতার কথা বললো না, কিন্তু আমরা দেখলাম যে যে ছাত্র যারা জঙ্গি ইসলামিস্ট গ্রুপের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে এবং স্বাধীনতার বিরোধী, যে আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম, দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার বিরোধী এই সমস্ত লোকগুলো, এই ছাত্রগুলো। এবং এখান থেকে আমি বুঝতে পারলাম যে ওরা আইদার মানে অ্যাবসলিউটলি ইডিয়ট অথবা দারুণ বদমাইশ। কিন্তু আমার ইডিয়ট মনে হচ্ছে না, কারণ যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওরা তো কম্পিটিশনের মাধ্যমে আসছে। কিন্তু ওদের লেখাপড়ার যে অবস্থাটা, যে আমরা যে আন্তর্জাতিক রেটিং এ দেখি যে বাংলাদেশ তলানিতে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ওদের এই স্লোগান শুনে আমার মনে হলো যে ভেরি পারফেক্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেটাস অফ এডুকেশন ইন বাংলাদেশ, যে তলানিতে চলে গেছে। যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রগুলোর আমরা ভাবতাম যে ওরা অ্যাটলিস্ট লেখাপড়া জানে, ওদেরই আছে। কিন্তু ওরা করলো কি, এসে ওরা এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম যে যাদের দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করা, তাদের বিরুদ্ধে কোনো স্লোগান দিল না, কিন্তু স্লোগান দিল একটা রাজনৈতিক দলের এগেনস্টে এবং যাচ্ছে তা গালাগালি করলো। হ্যাঁ, এটা হলো আমাদের বর্তমানে ইউনুসের ইন্ট্রোডিউসড স্ট্যান্ডার্ড নর্ম। বাংলাদেশের সংস্কৃতিতে এই যে অপসংস্কৃতিতে পরিণত হলো। হ্যাঁ, এজন্য আমার মনে হয় ডক্টর ইউনুসের যে সারা জীবনে যে অর্জনগুলো, সেটা যেন আমার মনে হয় যেন দারুণ ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এবং আমি এর আগে তার একবার নাম দিয়েছিলাম বিশ্ব বাটপার। হ্যাঁ, মানে হি ইজ, ওই যে আপনারা দেখেছেন যে এখানে যে ওই বেশ কতগুলো যে উইজার্ড অফ অজ, হ্যাঁ, এই উইজার্ড অফ অজ বিশ্ব বাটপার ওই ছাত্রদের মাথায় এমন ধোলাই করেছে যে ওরা দেখতে পেল না যে এই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাবে। আনসার বাহিনী দাঁড়িয়ে আছে, পুলিশ যাচ্ছে না, মিলিটারি যাচ্ছে না, সরকার কোনো কিছু করছে না। কিন্তু সেটা দোষারোপ না করে ওই যে উইজার্ড অফ অজে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব বাটপার, তার জাদুবিদ্যায় ফলস মানে জাদুর প্রকোপে এই ইঞ্জিনিয়ারিং এর ছাত্রগুলো, হ্যাঁ, করলো কি, স্লোগান দিল একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক দলের নই, কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের সব জিনিসগুলো আপসাইড ডাউন হয়ে গেছে, এটা রিভার্স হয়ে গেছে। এটা হীরক রাজা মানে আসল দেশে পরিণত হয়ে গেছে। এবং আমার যেন মনে হয় ওখানে উদয়ন পণ্ডিত নামে আমরা কাউকে দেখছি না, যে এটাকে যে কারেকশন করা হবে। আমার যেন মনে হয় যে দেশ আলটিমেটলি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ ওকে, আমি কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনকে কখনো বিরোধিতা করি না, এটা প্রয়োজন। কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ নট যে আপনি মানে আপনার যেটা বিচার বুদ্ধি থেকে আপনি বিচ্যুত হয়ে
এবং আপনি ভায়োলেন্ট স্লোগান দেবেন এবং মবক্রেসি করবেন এবং মবক্রেসিকে সমর্থন করবেন, সেটা কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের পর্যায়ে পড়ে না, কোন সভ্য জগতে পড়ে না। এই জন্য আমি মনে করছি যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থনীতি এবং অন্যান্য, এবং আরো একটা জিনিস যে ওই যে কুগলম্যানের বক্তব্য অনুযায়ী যে আপনি যে যা কিছুটা কোট করলেন, সে কিন্তু বলেছে যে বর্তমানের যে ইউএস গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু, আমি আগেও বলেছি, উনি হলেন ট্রানজেকশনাল। উনি বাংলাদেশকে দেখবে, যেটা ওই কুগলম্যানও বলেছেন। আমি কিন্তু ট্রানজেকশনাল অনেকবার বলেছি এই মানে গত 6-7 মাস ধরে। ডোনাল্ড ট্রাম্প ট্রানজেকশনাল, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তার ইচ্ছা যে উনি একজনকে দেখবেন যে আমার কি লাভ হলো, আমেরিকার কি লাভ হলো, হ্যাঁ ওনার কি লাভ হলো, এইভাবে উনি সব জিনিসটাকে পর্যালোচনা করেন। তার অর্থ উনি যে চশমা পরে আছেন কিংবা উনি যে চোখ দিয়ে দেখছেন, এটা হলো কমার্শিয়ালাইজ, যেটা কুগলম্যানকে আমি প্যারাফ্রেজ করছি। কাজেই উনি যখন কমার্শিয়াল ইসে দেখবেন, তখন তো যুক্তরাষ্ট্রের লাভ। এবং আমি আরো একটা কথা বলছি, যেটা কুগলম্যান বলেন, আমি অ্যাড করব, যে এগুলো দিয়েছে সূত্র মানে শর্তগুলো বাংলাদেশের কাছে দিয়েছে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট, খুবই ইন্টারেস্টিং। ওয়ান অফ দ্যাট ইজ নট কমার্শিয়াল, ওটা সিকিউরিটি। তারা বলেছে অন্য কোন সেকেন্ড পার্টির সঙ্গে যদি সিকিউরিটি ভিত্তিক কোনো চুক্তি করতে যাও কিংবা কোন রকমেরই করো, তাহলে তুমি আমাদের এই শর্তকে ভায়োলেট করবে। এখন আমাদের দেখার বিষয় রইল যে ইউনুস গভর্নমেন্ট এটাকে মেনে নেয় কি, এটাকে মেনে নিয়ে হয়তো সে করবে, তাহলে কিন্তু বাংলাদেশের হাত পা বাঁধা হয়ে গেল। যে ইন্ডিপেন্ডেন্টলি অন্য কোন দেশের সঙ্গে যে চুক্তি, আমি যেমন একটা এক্সাম্পল দিই, আমি বলছি না করার জন্য, কিন্তু যেমন ধরুন সে হয়তো পাকিস্তানের সঙ্গে একটা করবে, প্যাক্ট করবে বাণিজ্যিক, অথবা চীনের সঙ্গে সেখানে, অথবা ভারতের সঙ্গে, অথবা এমনকি মায়ানমারের সঙ্গে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র যদি সেটা পছন্দ না করে বাংলাদেশ করতে পারবে না। এই একটা শর্ত কিন্তু এই যে ট্যারিফ নেগোসিয়েশন, এটা কিন্তু যুক্তরাষ্ট্র ঢুকিয়ে দিয়েছে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আপনার কাছ থেকে একটু আমি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আছেন, একটু তার বক্তব্যটা একটু শুনতে চাই। ডক্টর মেহনাজ মোমেন, প্রফেসর মোস্তফা সরোয়ার অনেকগুলো অভিযোগ তুলেছেন, এই যে মবক্রেসি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা, এবং সরকারের অনেকে দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়া, নানাবিধ যে অভিযোগগুলো রয়েছে। ডক্টর ইউনূসের উপর তো সাধারণ মানুষের একটা আশা ছিল এবং সবারই এক ধরনের আশা ছিল। এটা কি ইউনূসের রাজনৈতিক অদক্ষতা নাকি সরকারের মদদেই আসলে এগুলো হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর মুস্তফা সরওয়ারের বেশিরভাগ কথার সাথে একমত, কিন্তু তাও আমি এখনো অতটা হতাশ নই। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের 15 বছরের যে স্বৈরাচার ছিল, এতে আমাদের যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেটা ভেঙে গেল। তো সেটা এক বছরে সেটা ঠিক করা সম্ভব না, ফলতা আছে। কিন্তু তার থেকেও বড় কথা, আপনি যদি দেখেন দেশ কিভাবে চলছিল, দেশের যে বিভিন্ন আপনার ব্যুরোক্রেসি, পুলিশ, তারা সবসময় যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকে তাদের সাথে আঘাত করে তাদের সাথে কিভাবে লাভ হবে এভাবে করে কাজ করতো। তো এই বিভিন্ন দল, পুলিশের কথাই বলি, আমি যদিও অর্থনীতির থেকে আমি আপনার আইন শৃঙ্খলা ব্যবস্থা যে একদম অব্যবস্থা চলছে বাংলাদেশে, আমি সেটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি বলি যে পুলিশ তারা ওয়েট করছে কখন একটা নির্বাচিত সরকার আসবে, কারণ এই সরকারটাকে তারা একটা টেম্পোরারি হিসেবে দেখে। এই জিনিসটা কিন্তু আপনার এক বছরে বা কয়েক বছরে ওইটা ঠিক করা সম্ভব না। তবে কিছু মাত্রায় সংস্কার যদি না হয়, আমি গৃহযুদ্ধের আমি আশঙ্কা করছি না, কিন্তু আমার যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন হবে, নির্বাচিত খুব সম্ভবত হয়তো কোয়ালিশন সরকার হবে, বিএনপি হয়তো সবচেয়ে বেশি ভোট পাবে, কিন্তু তারপরে যেই ক্ষমতায় আসুক, যেই 15 বছরের স্বৈরাচার দূর করার জন্য এত মানুষ জীবন দান করলো, যেই সরকার আসবে তারা ঠিক একই সিস্টেমে আবার দেশ পরিচালনা করবে। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভীতি, যে এত কিছু করেও কোনো লাভ হবে না, দলটা পরিবর্তন হবে কিন্তু সিস্টেমটা রয়ে যাবে। জি, সিস্টেমটা আসলে ঠিক হবে না, সেই রকম একটি শঙ্কা প্রকাশ করছিলেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোস্তফা সরওয়ার, দুজনকেই ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাই দর্শকদেরকে। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।